এদিকে রাতেও শিক্ষার্থীদের তাণ্ডব চলছে। সেনাবাহিনী পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা চালাচ্ছে। কঠিন বিপদে আছে সার্জিস হাসনাত। দেশ এখন কিভাবে ঠিক হবে? ডক্টর ইউনূস নতুন পদক্ষেপ গ্রহণ করেন। আমাদের আগামী দেশটা কেমন হবে? এখানে দেখুন সারাদিন তাণ্ডব হওয়ার পরেও কিন্তু শিক্ষার্থীরা রাতেও তাণ্ডব চালাচ্ছে এবং সার্জিস হাসনাত থেকে এখানে কিন্তু সেনাবাহিনীও আসে ঘটনাস্থলে। আপনারা সবকিছু ছাত্রলীগ এদেরকে পেটাইতো, যুবলীগ এদেরকে পেটাইতো, মানে সোজা কথায় বলতে আওয়ামী লীগ এদেরকে পেটাইতো। কিন্তু এখন মানে আপনার 7 কলেজের শিক্ষার্থীরা আর অমুক কলেজের শিক্ষার্থীরা, মানে দুই পক্ষের শিক্ষার্থীরা একে অপরকে মনে করেন পেটাচ্ছে। এখন কাদের নাম দিবেন? এখন আপনারা বলেন যে আমরা কি মেয়ে মানুষ না? সমন্বয় হাসনাতকে যে গণপিটুনি দিছে একদম উচিত শিক্ষা হয়েছে, একদম উচিত শিক্ষা। তিনি এখন আইসিইউতে একদম পারফেক্ট। দর্শক, আমরা লক্ষ্য করছি এক পক্ষ হাসনাত আব্দুল্লাহকে ঘিরে কিন্তু উত্তেজনকার তারা তাদের জায়গা থেকে এখন তার অবলম্বন আছেই একটা, এটা তাদের খুঁটি। এই খুঁটিটা হচ্ছে গুজব খুঁটি। এই খুঁটির উপরে দাঁড়িয়ে এখন তারা বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করতে যাচ্ছে। আপনি তো মহাস্বৈরাচারী ভাই, আপনি বলেন, ব্যাখ্যা দেন। আপনি কেন কারোর সঙ্গে কথা বলেন না? আপনার তো কোনো ম্যান্ডেটই না। সংঘাত, সংঘর্ষ, অপ্রীতিকর ঘটনা, অপ্রত্যাশিত ঘটনা। দর্শক, এই ঘটনা নেপথ্যে কারা? এই ঘটনা আপনারা জানেন যে 7 কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু কিছু প্রশাসনিক ঝামেলা, সেদিকে আমরা যাচ্ছি না। কিন্তু এই যে মারামারি এবং এগুলো ছাপিয়ে আরেকটা ঘটনা সামনে এসেছে যে হাসনাত আব্দুল্লাহর উপর হামলা, তিনি আহত হয়েছেন। কারা হামলা করছেন? পুলিশের টিয়ার শেলও কিছুটা আহত হয়েছেন, পরে অন্য কেউ হামলা করেছেন, ভুয়ো ভুয়ো স্লোগান, নানান কিছু। আমি আপনাকে আরো স্পষ্ট বলি যে এই যে হাসনাত আব্দুল্লাহর আমি পুরো ভিডিওটা দেখেছি এবং তিনি যখন গিয়েছেন তাকে সেখান থেকে আপনার তারা একেবারে ড্যাম কেয়ার এবং ভুয়া ভুয়া বলেছে। রাত 10টার পর থেকে দুপক্ষের মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ। সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু করে নিউ মার্কেট, নীলক্ষেত মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণ এলাকা পর্যন্ত বিস্তৃতি ঘটে এই সংঘর্ষের। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যকার দ্বিপাক্ষিক সংঘর্ষ চলাকালে হিরো শাস্তি গিয়ে মার খেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম জনপ্রিয় সমন্বয়ক। আমার বন্ধু আমাকে সেখানে ন্যায্যতা, ধর্মনিরপেক্ষতা, আপোষহীনতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন, প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। লীগ এদেরকে পেটাইতো, মানে সোজা কথায় বলতে আওয়ামী লীগ এদেরকে পেটাইতো। কিন্তু এখন মানে আপনার 7 কলেজের শিক্ষার্থীরা আর অমুক কলেজের শিক্ষার্থীরা, মানে দুই পক্ষের শিক্ষার্থীরা একে অপরকে মনে করেন পেটাচ্ছে। এখন কাদের নাম দিবেন? এখন আপনারা বলেন যে আমরা কি মেয়ে মানুষ না? আমাদের উপরে কেমনে হাত তোলে, আমাদের উপরে এরা লাঠি চার্জ করে, কিভাবে করে? এখন কাদের নাম দিবেন বলেন? এখন নাম দিবেন কাদের? বিএনপি নাম দিবেন? আওয়ামী লীগের নাম দিবেন? না, আপনি তো একটা পর্যায়ে মানে আমার মনে হয় যে মুখটা আপনার বের হয়ে আসছিল ছাত্রলীগের কথা, না? একটা পর্যায়ে তো আপনার মুখ থেকে চুট করে মনে করেন বেরিয়ে আসছিল, না? আপনি আবার মনে করেন চুট করে কথাটা আবার ঘুরিয়ে নিলেন সুন্দর মতো। আমরা কি এগুলো বুঝি না নাকি? সমন্বয় হাসনাতকে যে গণপিটুনি দিছে একদম উচিত শিক্ষা হয়েছে, একদম উচিত শিক্ষা। তিনি এখন আইসিইউতে একদম পারফেক্ট। এদেরকে এভাবেই শায়েস্তা করতে হবে একে অপরকে, মানে মধ্যরাতে এদের মনে করেন সংঘর্ষ, আর সেই সংঘর্ষ আপনার ঠেকাতে কিংবা আপনার শান্তি বজায় রাখার জন্য রাতের এই আপনার মধ্যরাতের ভিতরে পুলিশ বাহিনী আর হচ্ছে সেনা বাহিনীকে পর্যন্ত আসতে হয়। আপনি বুঝতেছেন? সেনাবাহিনী হচ্ছে দেশ রক্ষার জন্য মনে করেন এটা নামে, কিন্তু এই সমন্বয়করা যদি রাস্তায় একটা পাদও দেয় রে ভাই, বর্তমান এই গন্ধ যাতে আশেপাশে না ছড়ায়, এটা কেউ মনে করেন উঠে দেওয়ার জন্য বর্তমান রাস্তাঘাটে মনে করেন যখন তখন মনে করেন সেনাবাহিনী এসে মনে করেন হাজির। মানে সেনাবাহিনীকে বর্তমান এই সমন্বয়করা এইরকম একটা স্টেজে মনে করেন নিয়ে যাবে, কখনো বাংলার মানুষ ভাবছে কখনো বাংলার মানুষ দেশটাকে এটা কোথায় নিয়ে? লাঞ্ছিত হয়ে যেতেন। পরিস্থিতি খারাপ দেখে ঘটনাস্থল ত্যাগ করে চলে গেছে হাসনাত আব্দুল্লাহ। দর্শক, যে ফুটেজটা দেখছেন, সাউন্ডগুলো কি আপনারা ক্লিয়ার বুঝছেন? শব্দগুলো ছিল এরকম ভুয়া, মানে হাসনাতকে দেখেই 7 কলেজের শিক্ষার্থীরা বলছিল। তবে মজার একটা সেন্টেন্স তৈরি করছে পোলাপাইন, এসেছে ফুটেজ খুর এসেছে।
মানে চা খুর, এই খুর, সেই খুর। তো ফুটেজ খুর কেন বলা হচ্ছে? যে বিভিন্ন জায়গায় সার্জিস হাসনাতরা যে পরিমাণ অন ক্যামেরা নিচ্ছে, তো মানে ফুটেজ নেওয়ার জন্য তাদের একটা ভূমিকা, বা বিভিন্ন জায়গায় প্রধান অতিথি হচ্ছেন মাশাআল্লাহ। দেখেন, এই যে অনেকে বলেন যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে ধর্মীয় জ্ঞান রাখে না, কিন্তু আপনি দেখেন মাহফিলের মধ্যে যেদিন আমরা দেখছি হাসনাত অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে না, আধুনিক শিক্ষা যারা নেয় তারা কিন্তু কোরআন হাদিসের জ্ঞানও রাখে। আপনারা এতটা ভাবেন না যে মাদ্রাসা শিক্ষার্থীরা সব পারে। যাই হোক, তো বিভিন্ন জায়গায় এই যে যাচ্ছে ফুটেজ, তো পোলাপানের মধ্যে হয়েছে কি, এসেছে ফুটেজ করে এসেছে। আবার আরেকটা ডায়লগ ছিল গেল কয়েকদিন আগে, সম্ভবত এই 7 কলেজের শিক্ষার্থীদের একটা আন্দোলনের মধ্যে উপদেষ্টা নাহিদ গেছিল, তখন আরেকটা ডায়লগ ছিল, সব শালারা বাটপার, আরবি হবে ঠিকাদার, এরকম মোটা মোটা গলায় একটা পোলা এরকম, মানে খুব ভাইরাল হয়েছিল। যাই হোক, গতকালকে রাতে আপনারা প্রথমে যে দৃশ্যটা দেখছেন, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যখন সংঘর্ষ একটা ব্যাপক পর্যায়ে চলে গেল, পুলিশ বিজিবি মানে একটা অস্থির অবস্থা। এটা সম্ভবত বিজিবি আসার আগে আমরা যে দৃশ্যটা দেখছি, হাসনাত তার দায়িত্ববোধের জায়গা থেকে, যেহেতু তিনি একজন প্রধান সমন্বয়ক বা এই মুহূর্তে সো পপুলার অ্যাজ এ, বা কি বলা হয়, ক্যারেক্টার, প্লাস ঢাকা ইউনিভার্সিটির সে ছাত্র সাবেক, তো স্বাভাবিকভাবে এরকম পরিস্থিতিতে তারাই যায়, সার্জিসও ছুটে যায়। তবে কালকে সার্জিস যায় নাই, হাসনাত গেছিল। তো যেমনে গেছে পরিস্থিতির এমন হয়েছিল, আরেকটু থাকলে হাসনাতের উপর 2-4টা কিল ঘুষি পড়তে কিন্তু মিস হতো না। পোলাপান যে টেম্পারে উঠছিল, হাসনাত তো বুদ্ধিমান ছেলে, পরিস্থিতি বুঝা ভাইয়া গেছে অনেকে বলছেন, বাট আমি দেখছি ভাগে নাই, সে তার গাড়ি থেকে ওরা চলে গেছে, বা সাথে সম্ভবত আরো বন্ধু বান্ধবরা ছিলেন। যাই হোক, ঘটনার প্রেক্ষাপট কি, যেহেতু ছাত্রদের মধ্যে সার্জিস হাসনাতদের একটা মান্যতা আছে, মিনিমাম লেভেলে সবাই তাদেরকে মানে, তো সেই আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে দুই পক্ষকে নেগোসিয়েট করার জন্যই হাসনাত গিয়েছিলেন। তো রাত 12:30টার দিকে নীলক্ষেত এলাকায় আসে। এই সময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলতে গেলে প্রথমে তারা তাকে পাত্তা দেয়নি বা কথা বলেনি। এরপর হাসনাত উভয় পক্ষকে এজ এ মুরব্বী হিসাবে, না ওই মুরব্বী না, মুরব্বী এটা না, এটা হচ্ছে আমাদের কুমিল্লার আমার খুব কাছের হুজুর, দোয়া করবেন, হ্যাঁ, আমার খুবই পছন্দের একজন মানুষ। যাই হোক, এটা আলাদা টপিক। কোয়েলিতাম নেই কুমিল্লার ভাষায়, যা কোয়েলে। হাসনাত যখন উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছেন, তো উভয় পক্ষের তোপের মুখে পড়ছে হাসনাত, কারণ পোলাপাইন লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, এই মেন্টালিটিতে কিন্তু রাত্রেবেলা মাঠে নামছে। আচ্ছা, তো এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসনাতকে উদ্দেশ্য করে ভুয়া এসেছে ফুটেজ করে এসেছে। এরপরে ঢাকা কলেজের পোলাপাইনও আপনার এই আবার স্লোগান দেয়। এরপরে সংঘর্ষ এলাকা ছেড়ে তাড়াহুড়ো করে তিনি ক্যাম্পাসের দিকে চলে যান। এর আগে আপনার ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি এবং গণতন্ত্র তরুণের সামনে থেকে পৌঁছান 7 কলেজের শিক্ষার্থীরা। রাত ভর আমরা যা দেখছি, কোথাও না কোথাও আমরা এই দৃশ্য দেখতে চাইনি। সায়েন্স ল্যাব থেকে শুরু করে পুরা ওই এরিয়াটা, ক্যাম্পাস এরিয়ার আশেপাশে যা ছিল হুলস্থুল। তবে সমন্বয়করা কতটুকু ক্যাপাবিলিটি রাখেন, তারা ভবিষ্যতের রাজনৈতিক দল করবেন, হাসনাতরা একটা পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করতে পারবেন না পারবেন, গতকালকে কিন্তু এটা একটা ট্রেইলার আমরা মনে হয় দেখে ফেললাম। রাজনীতি করতে গেলে আপনার ভয়েস এরকম আঙ্গুল দিলে মোটামুটি আপনার অনুসারী যারা বসতে হবে, উঠতে হবে, নাহলে আপনি মাঠ কন্ট্রোল করতে পারবেন না। যেমন ডক্টর ইউনূস সরকার, এই মুহূর্তে তিনি ভদ্র মানুষ, পুলিশ এখন মানবিক পুলিশে পরিণত হয়েছে। তো পরিণতি কি, দেশ এখন ক্রস ফায়ার নাই, ছিনতাইকারীরা ভাল লাগছে আপনার টাকাটা দেখা, ভাই দিয়া দেন, না দিলে একদম ভরা দিবে এরকম, হ্যাঁ, যা খুশি তাই করতেছে। কেন? পুলিশ যদি বেশি মানবিক হয়ে যায় পরিস্থিতি এরকমই হবে। বাস্তবতা এটাই। তবে কিছু কিছু জায়গায় পুলিশের হিসাবটা আলাদা। আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত হাতে ব্যালেন্স করতে, সারা পৃথিবীর এটা আছে। সরকারকে, প্রশাসক যদি নরম হয়, তাহলে আপনার বুঝতে হবে যে এখানে অনেক কিছু ইমব্যালেন্স হয়ে যাবে। তো আমাদের যিনি আগামী দিনের প্রশাসক হিসাবে হয়তো বা সার্জিস হাসনাতরা তারা যাবে, তো তারা এই শিক্ষার্থীদেরকে আসলে কতটুকু কন্ট্রোলে রাখতে পারবে। তবে এমন দৃশ্য আমরা কাম্য মনে করছি না। প্রতিদিন যেই পরিমাণ আন্দোলন, রাস্তাঘাট ব্লক, এইটা সেইটা, আশেপাশে সাধারণ মানুষ, মানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আদলা হচ্ছে, পুলিশ ভাই কি করবে, পুলিশের উপর হামলা হচ্ছে, পুলিশও কিন্তু তারা কেউ ছাড় দিচ্ছে না। সবাই মনে করে আমরাই তো শহীদ করছি, আমরাই তো জুলাই আগস্ট। হু আর ইউ? হাসাতে ইটস মি। ভুয়া ফুটেজ কর তুমি। এখন এই জিনিসগুলো কিন্তু ভালো না, আপনার মান্যতা থাকতে হবে। দেখা যাক কি হয়। নিশ্চয়ই আশা করি আজকে 12:30টার দিকে বা 11:30টার দিকে একটা মিটিং আছে। আমরা চাই যে 7 কলেজের শিক্ষার্থীদের যে দাবিগুলা যথেষ্ট যৌক্তিক,
তাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। কারো অধীনে থেকে আসলে এগুলা চলে না। যেহেতু বদলে যাচ্ছে বাংলাদেশ, তারাও বদলে যাক। ইডেন বিশ্ববিদ্যালয় শুনতে ভালো লাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ঢাকা কলেজের নামটা কি হবে সেটা একটু চিন্তার বিষয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসেই সুন্দর লাগবে, একাধিক বিশ্ববিদ্যালয়ে পোলাপান যাবে, ক্যাম্পাসে ঘুরবে, পড়াশোনা করবে, মানুষের মতন মানুষ হবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এক সুন্দর সোনালী দিন। ওয়াও, ভাবতে ভালো লাগে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত, সংঘাত সংঘর্ষ, অপ্রীতিকর ঘটনা, অপ্রত্যাশিত ঘটনা। দর্শক, এই ঘটনা নেপথ্যে কারা? এই ঘটনা আপনারা জানেন যে 7 কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু কিছু প্রশাসনিক ঝামেলা, সেদিকে আমরা যাচ্ছি না। কিন্তু এই যে মারামারি এবং এগুলো ছাপিয়ে আরেকটা ঘটনা সামনে এসেছে যে হাসনাত আব্দুল্লাহর উপর হামলা, তিনি আহত হয়েছেন। কারা হামলা করছেন? পুলিশের টিয়ারশেলে কিছুটা আহত হয়েছেন, পরে অন্য কেউ হামলা করেছেন, ভুয়ো স্লোগান, নানান কিছু। দর্শক, হাসনাত আব্দুল্লাহ প্রশংসায় ভাসছেন, তার সাহসিকতা, তার তেজোদীপ্ত নেতৃত্ব, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা, এগুলো খুবই অ্যাপ্রিসিয়েট হচ্ছে। কিন্তু আমরা কিন্তু মৌলিক আলোচনা করতে চাই। সহজ হিসাব, ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির বাসভবন ঘেরাও করতে আসা, নানান কিছু চলছে। এই ঘটনা এগুলো কেন ঘটছে? এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভার্সাস 7 কলেজ, নীলক্ষেত মোড়, ঢাকা ইউনিভার্সিটি ঢুকে যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অন্যান্য কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, এগুলো কেন? আপনি যদি নির্বাহভাবে পর্যালোচনা করেন, ছাত্র দলের সম্পৃক্ততা খুঁজে পাবেন। দর্শক, সরোয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, এরা বেমরার আরেকটা কলেজের মধ্যে যে বিশাল সংঘাত সংঘর্ষ, বেশ কয়েকটা মৃত্যুর ঘটনা ঘটেছে, ন্যাশনাল মেডিকেল কলেজ ইত্যাদি ইত্যাদি, কবি নজরুল কলেজ, এরা মিলে শামসুল হক কলেজের উপর হামলা, নানান কিছু ঘটেছে। এগুলো কারা ঘটিয়েছিল? আপনাদের নিঃসন্দেহে মনে আছে ছাত্রদল চাঁদাবাজি করতে গিয়ে একটা মেডিকেল কলেজের কাছ থেকে টাকা খেয়ে ঝামেলা করতে গিয়ে প্রিন্সিপাল আবার ছাত্রদলকে ডেকেছেন। এটা নিয়ে বিশাল ঘটনা, রক্তারক্তির মতো ঘটনা, নিহতের মতো ঘটনা ঘটেছে। কিন্তু ছাত্রদলের বিরুদ্ধে বড় কোনো অ্যাকশনে কিন্তু প্রশাসন যায়, অথচ রক্তক্ষয়ী ঘটনা ছাত্রদল ঘটিয়ে দিয়েছিল। এরপরে আপনারা জানেন যে সরোয়ার্দী কলেজের কিছু পান্ডা, বুইরে ভাম, শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারিকে লাঞ্ছিত করেছে। সেই পান্ডাও কিন্তু গ্রেপ্তার হয়নি। হ্যাঁ, ক্ষমা চেয়েছে, দুঃখ প্রকাশ করেছে, কিন্তু গ্রেপ্তার কিন্তু হয়নি। এই যে বিভিন্ন জায়গায় আন্ত কলেজ, এক কলেজের শিক্ষার্থীরা আরেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপমান করে, হামলা করে, কলেজের ভিতরে ঢুকে অমুক তমুক, মানে এই বিষয়গুলোই কিন্তু, এই বিষয়গুলো যথাযথ বিচার না হওয়ায় কিন্তু এই ধরনের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা ঘটলো, এগুলোর সুযোগ পায়, সাহস পায়। যদি ঠিক কয়েক মাস আগে কবি নজরুল, সরোয়ার্দী কলেজ এরা মিলে শামসুল হক কলেজ বা এদের উপর যে হামলা টামলা ইত্যাদি ইত্যাদি, এগুলো যদি বিচার হতো ছাত্রদলের এই নেপথ্যের শক্তি এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারির উপর যে হামলা চেষ্টা ছাত্রদলের পক্ষ থেকে, এই জসিমকে যদি গ্রেপ্তার করা হতো, তাহলে এই ধরনের ঘটনার সাহস ছাত্রদল পেত না। এই ঘটনা অলরেডি ছাত্রদলের নাম এসেছে, এটা পর্যালোচনা হোক। আমার কাছে অনেকেই তথ্য পাঠিয়েছেন যে হাসনাত আব্দুল্লাহর উপর কারা হামলা করেছে। তার মধ্যে একজনের ভিডিও ফুটেজ স্পষ্ট পাওয়া গিয়েছে হাসনাত আব্দুল্লাহর উপর হামলাকারীদের, যে ওমর ফারুক ম্যানেজমেন্ট 23-24 সেশন, মহসিন হল ছাত্রদল। আমি সেদিকে আসছিলেন, জিয়াউর রহমান তার ছবি সহ, তিনি ছাত্রদল, স্পষ্ট ছাত্রদলের সম্পৃক্ততা আছে, কর্মী। এছাড়া আরেকজনের ছাত্রদলের সম্পৃক্ততা পাওয়া গেছে, তারিকুর রহমান রাহাত, ছাত্রদলের সভাপতির সাথে তার ছবি। সেখানে তার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট সামনে এসেছে যে পোলাপান হলগেটে যারা আছো, নীলক্ষেত মোড়ে চলে আসো, মানে এরকম নানান বিশৃঙ্খলা করে এই হামলার সাথে ছাত্রদল ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে। যেহেতু ক্যাম্পাসে ছাত্রদলের কোনো প্রাসঙ্গিকতা নেই, রাজনীতি নেই, এই জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিবির আধিপত্য, এই জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা এবং শিবিরের উপর একটা টার্গেট পরিকল্পিতভাবে। ঘটনা অন্য বিষয় নেই, এখানে ছাত্রদলের সাথে কোনো ঘটনা নয়। 7 কলেজ, ঢাকা ইউনিভার্সিটি প্রভিসি কি বলেছে না, এগুলো নেই, কি করেছে। কিন্তু এই পরিস্থিতিগুলোতে সুযোগ নেওয়ার জন্য বসে থাকে ছাত্রদল। যেরকম অন্য একটা বিষয়, সূত্রপুর থানার পাশে একটা মিটিং, সূত্রপুর থানায়, সেখানে সরোয়ার্দী কলেজ ছাত্রদল সভাপতি বা ছাত্রদলের পান্ডারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির সেক্রেটারির উপর হামলা করেছে, হামলার চেষ্টা করেছে, ভাঙচুর করেছে। মানে ঘটনা কিন্তু অন্য, কিন্তু ওরা সবসময় ছাত্রদল অন্য কোনো ইভেন্টে, অন্য কোনো ঝামেলায় বসে থাকে কিভাবে শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ধরবে, বিতর্ক সৃষ্টি করে ওদেরকে মারা যায়। কারণ ছাত্রদলের কোনো রাজনীতি নেই, অস্তিত্ব নেই, এই জন্য ওদের উপর হামলা করে ওদেরকে ভয় দেখাতাম। ছাত্রদলের যে এই গৃহীত নীতি, এই নীতি থেকে এই 7 কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এদের মধ্যে যে দ্বন্দ্ব বা প্রভিসিকে কেন্দ্র করে এই দ্বন্দ্বের মধ্যে ঢুকে ছাত্রদল হাসনাত আব্দুল্লাহর উপর হামলা জড়িত থাকতে পারে বলে আমাদের ধারণা। আমি বলছি না যে একেবারে কিছু প্রাথমিক প্রমাণ এসেছে, এটা বিশ্লেষণ করা হোক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে হাসনাত আব্দুল্লাহ গিয়েছেন, সেখানে ভুয়ো স্লোগান দেয়। হ্যাঁ, এই ধরনের ঘটনায়
জনপ্রিয় কাউকেও ভুয়া স্লোগান দিতে পারে, কিন্তু তিনি আহত হয়েছেন হাসনাত আব্দুল রক্তাক্ত চেহারা দেখে আমরা কষ্ট পাচ্ছি, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং নেপথ্যে ছাত্রদল কিভাবে ভূমিকা পালন করেছে এটা স্ক্রুটিনাইজ করে বিচার আওতায় হয়। একই সাথে সেই শামসুল হক কলেজ প্লাস 3 কলেজ, সরদি কলেজ আর সেক্রেটারি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় এগুলো বিচার আওতায় নেবে, এগুলো ধরাও ছাত্রবাড়ির পান্ডাদের গ্রেপ্তার করতে হবে। তাহলে পরবর্তীতে ক্যাম্পাসে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যাবে। বিভিন্ন দাবি দেওয়া কেন্দ্রিক ঝামেলা বা এগুলো ঘটতে পারে বা ঘটছে, এটা কাম মনে তারপরে ঘটছে, কিন্তু ছাত্রদল এই ঘোলা পানিতে মাস শিখে দেওয়া রাজনীতি করছে, এটা হচ্ছে আমাদের ঠিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা বাসভবন ঘেরাও করতে আসা 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ ঠেকাতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হন তিনি। এ সময় ঢাবি শিক্ষার্থীরা তার উদ্দেশ্যে ভুয়া স্লোগান দিয়ে থাকেন। এই ভুয়া স্লোগান কারা দেন? তাদের মধ্যে ছাত্র দলের সম্পৃক্ততার অনেক স্ক্রিনশট বা তারা স্লোগান দিয়েছে, তাদের ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভেসে আছে। ছাত্রদল পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছে। তো দর্শক, এখানে হাসনাত এখন জাতীয় নেতা, সমস্যা সমাধান করতে যান, শিক্ষার্থীর আস্তে আস্তে তিনি যেতেই পারেন, শিবির সভাপতি বা এরাও যেতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যারা সম্পৃক্ত। রোববার 26 জানুয়ারি দিবাগত রাত 1:15 দিকে নিউ মার্কেট 2 নম্বর গেটের সামনে ঢাবি শিক্ষার্থীদের অপেক্ষায় রেখে তিনি 7 কলেজ শিক্ষার্থীদের দিকে এগিয়ে যান। তবে তিনি তাদের নাগালে পৌঁছতে না পেরে 5 মিনিট পরে ফিরে আসেন। এ সময় পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে কিছুটা আহত হতে দেখা যায় এবং তার উপর হামলা বা তাকে শিক্ষার্থীদের পক্ষ থেকে যারা ভুয়া স্লোগান দিয়েছে ছাত্র দলের লোকজনের পক্ষ থেকে হামলা করা হয়েছে বলে অনেকে অভিযোগ করছেন। এই জন্য এটা বলছি যে এটা তদন্ত করা হোক, তদন্তের মাধ্যমে এর বাস্তবতা উঠে আসবে বলে আমরা মনে করি। সমন্বয়ক 24 গণঅভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহ, যাকে আমি ভালোবেসে কালো পাঠা বলে ডাকি সবসময়, আপনারা জানেন, তাকে বেধড়ক প্রহার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যকার দ্বিপাক্ষিক সংঘর্ষ চলাকালে তিনি 24 সেই গণঅভ্যুত্থানের মতো হিরো সাজতে গিয়ে, হিরোইজম দেখাতে গিয়ে মার খেয়েছেন। তারা যে সবসময় বলে ঐক্যের কথা, সাধারণ শিক্ষার্থীরা তাদের ডাকে আবারও মাঠে আসবে, এই তার নমুনা। অভ্যুত্থানের 6 মাস না দিতেই সাধারণ শিক্ষার্থীদের হাতে যে বেধড়ক মার খেল, এখন যখন রাজনৈতিক পরিস্থিতি যেমন দিনকে দিন খোলা হচ্ছে, জল দিকে করাচ্ছে, আওয়ামী লীগ মাঠে নামবে সম্ভবত ফেব্রুয়ারিতে, বিএনপির মধ্যে মাঠে আছে এবং নির্বাচন ঘিরে যে নাটকীয়তা শুরু করেছে বর্তমান সরকার, যদি নির্বাচন ঠিক সময় দেওয়া না হয়, এই তথাকথিত সমন্বয় 24 অভ্যুত্থানের যারা হিরো, এদের পরিণতি কি হবে আপনারা একবার চিন্তা করেন। সাধারণ শিক্ষার্থীদের সাথে যারা টিকতে পারে না, বেধড়ক মার খায়, তাহলে যখন দুটা রাজনৈতিক দলের কর্মীরা, যাদের লক্ষ লক্ষ টাকা কর্মী আছে, তাদের মায়ের কোথায় কোথায় করতে পারে আপনারা একবার চিন্তা করে দেখবেন। তবে হাসনাত আব্দুল্লাহর জন্য অনেক অনেক শুভকামনা এবং যথেষ্ট মায়ের আছে যারা আলু মার খেয়েছে, নাকটা থেতলে গিয়েছে, মুখে রক্ত বের হয়েছে। এটা মাত্র ট্রেলারও না, টিজার দেখলেন আজকে, এরপর দেখবেন ট্রেলার, এরপর দেখবেন ফুল মুভি, তখন বুঝবেন কত ধানে কত চাল। হাসনাত আব্দুল্লাহ তোমাদের জন্য অপেক্ষা করছে, কত ধানে কত চাল। সিলেক্ট করো আর অল্প কয়েকটা দিন, ঠিক আছে? তো তোমাদের পাল্টো রাস্তা বন্ধ, ভারতে যাইতে পারবে না। এদিক দিয়ে বঙ্গোপসাগর, তোমাদের এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশের কোন প্রান্তে কোনো দিন ঢুকাই থাকবা, সেটা পরিকল্পনা করে না, অন্যথায় বাইরের চুটে শরীরে কাপড় থাকবে না, পাহাড় চামড়া থাকবে না। আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা, ধর্মনিরপেক্ষতা, আপোষহীনতা আর সাহসিকতা। তিনি বলেছিলেন, যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যায় যদি সে একজন হয়, আমরা তার কথা মেনে নেব। আমার বঙ্গবন্ধু বলেছিলেন, এই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না। আমার বঙ্গবন্ধু মুছ লেখা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি, অন্যায়ের সাথে আপোষ করেননি। আমার বঙ্গবন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয়। তিনি বলেছিলেন, এই স্বাধীন বাংলায় যত বীরাঙ্গনা রয়েছে, তার বাবার নামের পাশে আমার নাম লিখে দিও আর ঠিকানা দিও ধানমন্ডি 32। আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় কিভাবে বিচক্ষণ আর দূরদর্শী হতে হয়। 1968 সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আওয়ামী লীগ দৃঢ়ভাবে সমাজতন্ত্র বিশ্বাসী। সেই সমাজতন্ত্র যা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে তা নয়, বরং সেই সমাজতন্ত্র যে সমাজতন্ত্র এই দেশের মাটি, মানুষ আর আবহাওয়া চায়। আমার বঙ্গবন্ধু হচ্ছে সেই বঙ্গবন্ধু। এমন হাজারো অনুসরণীয় ও অনুকরণীয় না বলা কথা আর গল্পের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন আমার বঙ্গবন্ধু। পরিশেষে ওপারে ওপারে অপার অপার স্বপ্নে আমার দিকে, আমাদের দিকে, বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চাই, ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ। ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। হ্যাঁ, আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। ও মানে শেখ মুজিবকে নিয়ে এত ভালো বক্তব্য, মানে আপনার কলিজায় লাগার মতো বক্তব্য, শেখ রাসেলকে নিয়ে এত সুন্দর বক্তব্য, আর সেই সার্জিস এখন আইসা আপনার মানে বাংলাদেশের মোস্ট ক্রিমিনাল যিনি থাইকা থাকে সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর শেখ রাসেলকে নিয়েও তিনি কি অনেক কটূক্তি করে কথা বলে, মানে ছোট্ট একটা বাচ্চা শেখ রাসেল কেমনি কি ভাই। এই সার্জিস তিনি মানে কি লেভেলের যে মীর জাফর ভাই, যদি কেউ আপনারা জীবনে মীর জাফর না দেখে থাকেন, আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এই ভিডিওটি দেখেন, তাহলে আপনারা হারে হারে টের পেয়ে যাবেন যে ভাই মীর জাফর কারে কয়। বিশেষ করে এই জেনারেশনের পোলাপানদের, মানে আমরা কিংবা আমাদের যে ছোট যে আছে কিংবা আমাদের সিনিয়র যারা আছে,
এই জেনারেশনের মানুষদের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মীর জাফর কাকে বলে, কত প্রকার এবং কি কি। এই সার্জিসকে দেখলেই বোঝা যায়, বুঝতে পারছেন? মানে তিনি ক্ষমতার লোভে ছাত্রলীগ ছিল এবং বঙ্গবন্ধুর এত সুন্দর মনে করেন ভাষণ, এত মানে কলিজায় লাগার মতো একটা বক্তব্য ছিল তার। আর তিনি আইসা বর্তমান কি স্বৈরাচার শেখ হাসিনা, স্বৈরাচার বঙ্গবন্ধু, তারপরে আপনার এইটা সেইটা নাকি, হ্যাঁ হাই রে ভাই গিরগিটি, মীর জাফরগিরি কত প্রকার আর কি কি। এই ভিডিওটা থেকে আসলে আমরা কি শিক্ষা নিতে পারি? এই ভিডিওটা থেকে আমরা এই বিষয়টা শিক্ষা নিতে পারি যে আওয়ামী লীগের ভিতরে ভবিষ্যতে কোনো হাইব্রিড নেতাকর্মী কিংবা কোনো জনগণ, কোনো সমর্থককে অ্যালাউ করা যাবে না। অনেককেই অনেকভাবে বলতে শুনতেছি যে সামনে নির্বাচন আওয়ামী লীগ আসতে দেবে না, যারা নির্বাচনের আয়োজন করবে তারা মুখে বলতেছে একরকম কিন্তু কার্যক্রম করতেছে ভিন্ন রকম। তারা মুখে বলতেছে যে আওয়ামী লীগের নিবন্ধন যদি থাকে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে আসতে কোনো সমস্যা নেই, অথচ নির্বাচন কমিশনের যে সংস্কার প্রস্তাব সেখানে দেখলে বুঝতে পারবেন যে নিবন্ধন থাকাকালীন আওয়ামী লীগ যাতে নির্বাচনে না আসতে পারে তার সর্বপ্রকার ব্যবস্থা তারা করতেছে বলে অনেকেই মন্তব্য করতেছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা এই বিষয়ে কথা বলতেছে। কিন্তু আমি বললাম কি যে এই সরকারের আমলে, এই সরকার যে নির্বাচন অনুষ্ঠিত করবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না, লিখে রাখেন। এটা আজকে আমার ভিডিওর টাইটেল। কি জন্য এই কথাটা বলছি দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত তিনি কি বলছে? তিনি বলছে আগামী নির্বাচন ইউনূসের অবৈধ সরকারের অধীনে হবে না, এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে। আপনি দেখেন তো স্পষ্ট ভাষায় বলছে যে আগামী নির্বাচন এই সরকারের আমলে হবে না, এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে। অর্থাৎ যদি তারা আয়োজন করে আওয়ামী লীগ কিন্তু এটা মেনে নেবে না। তিনি বলছে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে পরবর্তী নির্বাচন। নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল এবং ব্যক্তির জন্য যেন সমান সুযোগ থাকে সেই পরিবেশ তৈরি করতে হবে। আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে। বিএনপি যে কথাগুলো বলতেছে সেই কথাগুলোর সাথে কিন্তু এই কথা মিলে গেল। নির্বাচিত সংসদের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে এবং দ্বিতীয় বৃহত্তম দল সংসদের বিরোধী দলের আসনে বসবে। একই সাথে জুলাই 16 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এবং পরবর্তী সময়ে পুলিশ সহ যত হতাহত হয়েছে সকল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চলমান রাখতে হবে। তদন্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে যে দোষী প্রমাণিত হবে তার শাস্তি নিশ্চিত করতে হবে। এটা হলো মোহাম্মদ আলী আরাফাত, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। এখন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একজন সদস্য, তিনি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন রানিং মন্ত্রীও ছিলেন। তিনি কথা বলতেছে, আপনাকে বুঝতে হবে অবশ্যই এটা আওয়ামী লীগেরই কথা। আওয়ামী লীগ বলতেছে যে সরকারের আমলে নির্বাচন হবে না, এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে। তারা আরো অনেক রকম দাবি জানাইছে 16 জুলাই থেকে 5 আগস্ট এবং 5 আগস্টের পরে পুলিশ হত্যা সহ সকল কিছু সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে এবং নির্বাচন হবে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তাহলে অনেকে যে বলতেছে আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেবে না, আরে ভাই তারাই তো নির্বাচনে আসবে না, তাদের কথাই তো স্পষ্ট হয়ে যায় যে আওয়ামী লীগই এই সরকারের আমলে, এই সরকার যদি নির্বাচন অনুষ্ঠিত করে, পরিচালনা করে, সেই নির্বাচনে আওয়ামী লীগ আসবে না। তো তারা এখানে স্পষ্ট ভাষায় বলছে। তাহলে তারা নির্বাচনে আওয়ামী লীগকে আসতে দেবে না, আসতে না দেওয়ার জন্য নানান কৌশল অবলম্বন করুক, সমস্যা নাই, কিন্তু তারাই আসবে না। তাহলে এরা কৌশল অবলম্বন করে কি লাভ? এমনকি এই কথা বিএনপি উঠাইছে যে এই সরকার যদি মানে এই সরকারের আমলে যদি একটা নতুন রাজনৈতিক দল গঠন করে এবং এই সরকার যদি নিরপেক্ষ না থাকতে পারে তাহলে তো নির্বাচন পরিচালনা এই সরকার করতে পারবে না, তখন নতুন সরকারের প্রয়োজন হবে। দেখেন কথাটা কিন্তু মিলে গেল, আওয়ামী লীগ এবং বিএনপির কথাটা কিন্তু মিলে গেল। বিএনপি বলছে যে এই সরকার যদি নিরপেক্ষ না থাকতে পারে তাহলে সামনের নির্বাচন পরিচালনা এই সরকার করতে পারবে না, নতুন সরকারের দরকার হবে। আবার আওয়ামী লীগ বলতেছে যে এই সরকারের অধীনে নির্বাচন হবে না। মানে দুই দলের কথা কিন্তু মিলে যেতেছে। আপনারা বসে বসে একটু মিলান আমি যে বললাম কথাটা সত্য কিনা। ছাত্র উপদেষ্টা আর বিএনপির মধ্যে শুরু হওয়া বিভেদ থামাতে রেফারির ভূমিকা দিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে খবর হলো তার শান্তির পতাকা খুব একটা কাজে আসছে না, উল্টো বিকেলে তার সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য বিএনপির মধ্যে আরো প্রশ্নের জন্ম দিয়েছে। বিকেলেই বিএনপির এক নেতা আবারও জানিয়েছেন 3 মাসের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করা উচিত সরকারের। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে 21শে জানুয়ারি দেশ ছাড়েন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার অনুপস্থিতিতে নতুন করে টালমাটাল হয়ে পড়ে রাজনীতি। বিবিসি বাংলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় ফেসবুকে যুদ্ধংদেহী পোস্ট দেন উপদেষ্টা নাহিদ ইসলাম।
বিএনপির বিরুদ্ধে 1-11 মতো পরিস্থিতি তৈরির অভিযোগ তোলেন তিনি। সরকারের আরেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শেয়ার করেন নাহিদের সেই পোস্ট। দুদিন পর বিবিসি বাংলায় পাল্টা সাক্ষাৎকার দিয়ে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে। ছাত্র উপদেষ্টাদের এমন কথাবার্তায় তীব্র ক্ষোভ তৈরি হয় বিএনপিতে। বিষয়টি নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কথা বলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের দিকে ইঙ্গিত করে বলেছেন, রাজনৈতিক দল করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেয় তাহলে জনগণ হতাশ হবে। বিএনপির সঙ্গে টানাপোড়েনের মাঝে জটিলতা আরো বাড়িয়ে দেন উপদেষ্টা মাহফুজ আলম। চাঁদপুরে 25শে জানুয়ারি বিকেলে এক সমাবেশে তিনি বলেন, যারা বাংলাদেশপন্থী নির্বাচন হবে কেবল তাদের মধ্যে, আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। ডক্টর ইউনূসের অনুপস্থিতিতে ছাত্র উপদেষ্টাদের এমন বক্তব্যে বিপাকে পড়েছে সরকার। ডাবল সফর শেষে 25শে জানুয়ারি বিকেলে দেশে ফেরার পরে তিনি কথা বলেন সিনিয়র উপদেষ্টাদের সঙ্গে। ছাত্র উপদেষ্টাদের মুখে লাগাম পড়ানোর উপায় নিয়ে আলোচনা হয় এ সময়। সূত্র বলছে, সংকট থেকে উত্তরণের উপায় খোঁজার মধ্যেই 26শে জানুয়ারি দুপুরে ফোট করে ফেসবুকে পৌঁছে দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সংবাদ মাধ্যমগুলোর খবরগুলো নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের কথার লড়াই থামাতে উদ্যোগী হয়েছেন আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল 4টি বিষয়ে তার পোস্টে লিখেছেন। তার ভাষায় এগুলো তিনি জানেন এবং বিশ্বাস করেন। 1. বিএনপি ষড়যন্ত্র বা 1-11 ধরনের কিছুতে আগ্রহী নয়। 2. ছাত্র নেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। 3. জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্র নেতাদের রয়েছে। 4. বিএনপি ও ছাত্র নেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও অনাগ্রহী নন, তাই বিরোধের কোনো কারণ নেই। বিএনপির সূত্রগুলো বলছে, আসিফ নজরুলের পোস্টে নিয়ে দলটির নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। বিএনপি নেতাদের মত হলো আসিফ নজরুল পরিস্থিতি স্বাভাবিক করার জন্যই এমন পোস্ট করেছেন। তবে তিনি তার পোস্টে বিএনপির মত নেই এমন কিছু বক্তব্য জুড়ে দিয়েছেন, যেমন জুলাই ঘোষণাপত্র যে বিএনপি চায় না সেই বিষয়টি ইতিমধ্যেই সরকারের সর্বোচ্চ মহলকে জানিয়ে দেওয়া হয়েছে। বাস্তবতা হলো এ ধরনের ঘোষণাপত্র নিয়ে পরিষ্কার আপত্তি জানিয়েছে বিএনপি। বামপন্থী সহ বেশ কয়েকটি দল আমন্ত্রণ পাওয়ার পর আলোচনাতেও যায়নি। এমন অবস্থায় যেটি হিমাগারে চলে গেছে, ডক্টর নজরুল সেটি আবার সামনে আনার চেষ্টা করছেন। বিএনপি নেতারা মনে করেন, ইতিমধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা এসব বিষয় নিয়ে অনেক জল খোলা হয়েছে। প্রতিবারই পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের অদূরদর্শিতার জন্য। ওই পরিস্থিতিগুলোতে বিএনপি সরকারকে সহায়তা করেছিল, কিন্তু সরকারের 2জন উপদেষ্টা প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে বিএনপি হস্তক্ষেপ করছে বলে যে অভিযোগ করে সে সম্পর্কে সরকারের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি। বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য বলছেন, ডক্টর নজরুলের পোস্টটি অনেকটা ছাত্রদের মুখপাত্রের বক্তব্যের মতো শোনাচ্ছে। তিনি বলেছেন, ছাত্র নেতারা সরকারের থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না, তবে তার এই বক্তব্যে আস্থা পাচ্ছে না বিএনপির মতো দলগুলো। বরং তিনি সরকার ও রাজনীতিকে কেন একাকার করে ফেলছেন সেই প্রশ্ন তুলেছেন বিএনপির ওই নেতা। আসিফ নজরুল যে ঐক্যের ডাক দিয়েছেন তাকেও কোনো গুরুত্ব দিচ্ছে না বিএনপি, কারণ ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ঐক্যের জন্য যে 2টি সংলাপ ডেকেছেন সেগুলোতে বিএনপি কোনো আশার আলো দেখতে পায়নি। বরং বিএনপির মূল যে দাবি দ্রুত নির্বাচন, সে বিষয়ে সরকার উপদেষ্টাদের মধ্য থেকে পরিষ্কার কোনো বক্তব্য আসেনি। উল্টো প্রধান উপদেষ্টা দাবুসে গিয়ে বলেছেন, দেশের মানুষ কিভাবে নির্বাচন চায় সেটি জানার পর নির্বাচন দেওয়া হবে। বিএনপি নেতা মনে করেন, এ ধরনের বক্তব্যের অর্থ হলো সরকার নির্বাচন সহসা দেওয়ার কথা ভাবছে না, বরং বিএনপি দেখতে পাচ্ছে নির্বাচনের দেরি করে ছাত্রদের দল গোছানোর জন্য যথেষ্ট সময় দিতে চায় সরকার। ফেসবুক পোস্টে ডক্টর নজরুল উল্লেখ করেছেন, বিএনপি ষড়যন্ত্র বা 1-11 ধরনের কিছুতে আগ্রহী নয়। বিএনপি নেতাদের ভাষ্য হলো, সরকার একজন উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে এমন একটি গুরুতর অভিযোগ করলো আর উল্টো তিনি বিএনপির উপর বিষয়টি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এদিকে ডক্টর আসিফ নজরুল 26শে জানুয়ারি বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে বলেছেন, নির্বাচনের সময় এই সরকার যথেষ্ট নিরপেক্ষ। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।